নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। সুস্থ স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন জায়গায় হচ্ছে প্রশাসনিক শিবির। সেসব শিবিরে জমির পাট্টা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা, স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে। গত রবিবার বামুটিয়া ব্লকের অন্তর্গত তুফানিয়া লুঙ্গা জেবি স্কুল মাঠে মুখ্যমন্ত্রীর হাত ধরে এমনই এক মেগা প্রশাসনিক শিবিরের সূচনা হলো। সুস্থ স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য, আর সেই লক্ষ্যে বিভিন্ন জায়গায় প্রশাসনিক শিবির করা হচ্ছে। বামুটিয়া ব্লকের অন্তর্গত তুফানিয়া লুঙ্গা জেবি স্কুল মাঠে আয়োজিত মেগা প্রশাসনিক শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ৬ জন চা শ্রমিকের হাতে জমির পাট্টা তুলে দেন। আজ মোট ৮২ জন চা শ্রমিককে জমির পাট্টা দেওয়া হয়েছে। আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আমাদের সারা ত্রিপুরাতে প্রায় ২৩ লক্ষ লোকের যে সুযোগ সুবিধা, এই ঘরে পৌঁছিয়ে দেওয়ার যে সুযোগ সুবিধা আমাদের কেন্দ্রীয় সরকারের এবং আমাদের ত্রিপুরা সরকারের মানুষের জন্য যে কর্মসূচি আমরা রেখেছি, মানুষের জন্য যে কাজগুলো আমরা করেছি, বিভিন্ন স্কিম, সেগুলো পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। ২০২২-এ হওয়ার পর প্রতি ঘরে সুশাসন, আমরা ২০২৩-এ আমরা আবার সেই প্রতি ঘরে সুশাসন ২ আমরা নভেম্বর মাসে আমরা শুরু করি। এতে করে মানুষ বুঝতে পারছে যে এই সরকার মানুষের কত কাছের সরকার, এবং আমরা সবসময় চাই যে মানুষের সাথে আমরা থাকার জন্য। মুখ্যমন্ত্রী বলেন, দায়বদ্ধতা নিয়ে মানুষের সমস্যার সমাধানের জন্য কাজ করছে সরকার। এখন পর্যন্ত ৪,৬০০টি এ ধরনের প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী তথ্য দিয়েছেন। তিনি বলেন, রাজ্যের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, রাজ্যে বিনিয়োগের জন্য আগ্রহ দেখাচ্ছে শিল্পপতি এবং উদ্যোগপতিরা। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ইনভেস্টার্স মিটে রাজ্যের জন্য ১৫,০০০ কোটি টাকার মৌ স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন তিনি। যে ত্রিপুরা রাজ্য এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যে এখন যে পজিশনে আছে, আপনারা সবাই জানেন যে পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন রিজন, আমাদের যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন, তার মধ্যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। কিছুদিন আগে আমরা দিল্লিতে নর্থ ইস্টার্ন জোনের যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল, সেখানে প্রায় ৩০,০০০ কোটি টাকার মৌ সেখানে হয়েছে সারা নর্থ ইস্টার্ন জোনে। আর শুধু একমাত্র ত্রিপুরাতে মৌ হয়েছে প্রায় ১৫,৮০০ কোটি টাকা। এতে প্রমাণ হয় মানুষ ত্রিপুরার প্রতি আকৃষ্ট হচ্ছেন। রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে কৃষকদের আয় বেড়েছে। মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তিনি প্রশাসনিক শিবির ঘুরে দেখেন। এ উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য এবং রক্তদান শিবিরটিও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করেন। অনুষ্ঠানে কৃষকদের হাতে পাওয়ার টিলার তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বন মহোৎসব উপলক্ষে এলাকার জনগণের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী পরে এলাকার এক চা শ্রমিকের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ঘরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, পশ্চিম জেলার জেলা সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল, মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর আহ্বানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখলেন এইমসের অধিকর্তা অধ্যাপক ডাক্তার এম শ্রীনিবাস এর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। তারা হাসপাতালগুলোর সার্বিক পরিকাঠামো নিয়ে সন্তোষ ব্যক্ত করেছেন। We have been in Agartala and visited other places also, and we have looked into all the secondary and tertiary care hospitals. In almost all the hospitals of the city of Agartala we have visited, and we have not only looked into the everything, the infrastructure, the manpower, the finances, outcomes, performance indicators and everything, but also interacted with the doctors, because they are the people who actually know what are the problems and what are the solutions, how best we can enhance our services. Just to say that, we are very happy with the things, because if you ask the overall scene of the health systems in the Tripura, they looks very good. Looking
coordination with numbers, infrastructure and all. It is not just the doctors का MOU के कारण हम bilateral exchange program कर रहे हैं, nurses का भी हो सकता है, technician का भी हो सकता है, ताकि एक team approach आ जाए. Most important thing is जब आप यहाँ से doctors, nurses, technicians जो एम्स में आएंगे, वो सबसे बड़ा चीज वो देता है कि वहाँ का वर्क कल्चर क्या है, उसको इम्बाइब करना बहुत इंपॉर्टेंट चीज होता है. तो एक ये आपकी हेल्थ इंफ्रास्ट्रक्चर इन टर्म्स ऑफ बेड्स आपके पास में, जैसे चाइल्ड मोर्टेलिटी देखें, इन्फेंट मोर्टेलिटी रेट हम जिसको कहें, तो त्रिपुरा की रेट जो है वो करीब 19 है अभी जो SRS के डेटा है, और वो नेशनल एवरेज के कंपैरिजन में कम है. पैसे के अभाव में किसी पेशेंट का इलाज नहीं हो, ये आपके स्टेट में बिल्कुल नहीं हो रहा, जो कि अगेन एक बहुत बड़ी बात है. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিগত 11 বছরের কার্যকাল ছিল বিকশিত ভারতের অমৃতকাল। আর এই 11 বছর পূর্তি অনুষ্ঠান সারা দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যেও নানা কর্মসূচি পালিত হচ্ছে। তো আজকে এই বিকশিত ভারতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বের যে সরকার যেভাবে সমর্পণের যে ভাবনা নিয়ে উনি কাজ করছেন, সত্যি সেটা প্রশংসার দাবি রাখে। মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনকে সামনে রেখে আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি। আজকে বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত এবং সংকল্প থেকে সিদ্ধি, এই কথাগুলো কিন্তু কথার কথা নয়, এগুলো কিন্তু আজকে আমরা দেখছি এটা একটা কার্যকাল হিসাবে ভারতবর্ষের ইতিহাসে সেটা আমরা বলবো যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আমি নিশ্চিত আগামী দিনে। পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই এইভাবে কোনো রাষ্ট্রের প্রধান মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সাথে কথা বলে। ডেভেলপমেন্ট তো আছেই, এখানে প্রচুর প্রধানমন্ত্রীজির ডেভেলপমেন্ট যদি আমরা বলি তো শেষ করা যাবে না আজকের এই অল্প সময়ের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে দেশে উন্নয়নের এক নতুন যাত্রা শুরু হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিকশিত ভারতের অমৃতকাল সেবা, সুশাসন, গরিব কল্যাণের 11 বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত প্রবুদ্ধজন মত বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে দেশ চলছে সেটা নতুন একটা রোড ম্যাপ আমাদের সামনে রেখেছে, একটা নতুন বিকাশের যে রাস্তা উনি আমাদের দেখাচ্ছেন। আমাদের আগামী দিন আমরা কিভাবে চলবো সেই নয়া রাস্তা, অনেক রাস্তা আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেখাচ্ছেন। আমি নিশ্চিত যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে চালিয়ে যাচ্ছেন, গোল্ডেন লেটারে আগামী দিনে সেটা লেখা থাকবে, সেটা নিশ্চিত আমি বলতে পারি। ভারতীয় জনতা পার্টির সদর জেলার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সহ নানা উন্নয়নমূলক কাজের সাফল্যের খতিয়ান জনগণের কাছে তুলে ধরেন। বিকশিত ভারত, আজকে বিকশিত ভারত একটা পরিকল্পনা নয়, এই বিকশিত ভারত একটা স্বপ্ন, মানুষের স্বপ্ন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিস্ময় আর সবকা প্রয়াস নিয়ে মোদীজির যে স্লোগান, এটা আমাদের কাছে অনুপ্রেরণা। সর্বক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আজকে সকলকে সঙ্গে নিয়ে মোদীজির যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এই অনুষ্ঠানে 11 বছরের সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তথ্যচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের 11 বছরে দেশের উন্নয়নে কি কি কাজ সম্পন্ন হয়েছে তার বিস্তারিত তুলে ধরেছেন বক্তারা তাদের ভাষণে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা, মেয়র, বিধায়কগণ, বিজেপি প্রদেশের সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে ধর্মীয় রীতিনীতি মেনে সাড়ম্বরে অনুষ্ঠিত হল প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে রীতি অনুসারে 1.5 মণ দুধ ও 28 ঘড়া গঙ্গা জল সহ নানা উপকরণ দিয়ে স্নান করানো হয়।
রাজ্যে পর্যটন কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আগামী 2 বছরের মধ্যে পর্যটনকে বিশ্বের মানচিত্রে স্থান করার লক্ষ্যে কাজ করছে রাজ্য পর্যটন নিগম। সারা রাজ্যে 300 কোটি টাকার কাজ হচ্ছে, এমনই মত ব্যক্ত করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের যে পরিকাঠামোগুলো চলছে সারা রাজ্যে, প্রায় 350 কোটি টাকার প্রজেক্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, স্বদেশ দর্শন, আমাদের সিডিভি বা রাজ্য সরকারের অধীন, সেই প্রজেক্টগুলোকে যথাসময়ে শেষ করা এবং ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে শোকেস করে ম্যাক্সিমাম টুরিস্ট ফুটফল যাতে করা যায়, যার থেকে ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেশন হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাজ প্রসাদ স্কিমে সম্পন্ন, এটা ফিনিশিং টাচ চলছে, মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি, আহ্বান জানিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আইদার ফিজিক্যালি অর ভার্চুয়ালি উনি যাতে এটাকে উদ্বোধনের ব্যবস্থা করেন, তাই সেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য আমরা এখানে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের প্রাথমিকভাবে আমাদের একটা ধাক্কা ছিল, কিন্তু সেটাকে আমরা সেরে উঠে প্রায় এবারকার যে রিপোর্ট 6,70,000-এর মতো টুরিস্ট ফুটফল ছিল আমাদের, কিন্তু বর্তমানে ডোমেস্টিক টুরিস্ট ফুটফল আমাদের 7,50,000 ছাপিয়ে গেছে, যেটা আমাদের কাছে একটা বিরাট ইন্সপায়ারিং। কৃষকদের আয় দ্বিগুণ করা, খারিফ মৌসুমে অধিক ফলন সহ নানাবিধ বিষয়ে কৃষকদের সহায়তা করার লক্ষ্যে রাজ্যে হয়ে গেল বিকশিত কৃষি সংকল্প অভিযান। এই অভিযানে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী কর্মসূচি নিয়ে আলোচনা করেন জনপ্রতিনিধিরা। উনি পূরণ করার চেষ্টা করছেন কৃষকের কোন ঘাটতি আছে সেই। আমি ধন্যবাদ জানাচ্ছি। তাই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ তথা রাজ্যের যারা কৃষক আছে তাদের যে কোনো মূল্যে তাদের মানসিকভাবে এবং আর্থিকভাবে শক্তিশালী করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। এগ্রিকালচার সেক্টরটাকে সম্পূর্ণরূপে গুরুত্ব দিয়ে ভারত সরকার কিন্তু কাজ করছে, কিন্তু প্রধানমন্ত্রীজি বলেছেন যে না, এটাকে আরো বেশি স্ট্রেংথেন করতে হবে, মাইক্রো লেভেলে আমাদের কাজ করতে হবে, মানুষের কাছে নিয়ে যেতে হবে। তার জন্য বর্তমানে সেপারেট ফিশারি ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হয়েছে, অ্যানিমাল হাসব্যান্ডারিকে সেপারেট তৈরি করে এটা ইন্ডিভিজুয়াল এবং রেগুলার বেসিসে মিনিস্ট্রি তৈরি করা হয়েছে। এলাকাতে কৃষি বিভিন্ন জনপ্রতিনিধিগণ আমাদের ধান, আলু, মক্কা, বিভিন্ন ফসল নিয়ে দপ্তর। আমি আপনাদের আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, আগামী দিনে আজকের দিনের আবারের যে অবস্থা আছে, যেভাবে কৃষকরা নিজের উদ্যোগী করছেন, কারণ আপনারা প্রফিট পাচ্ছেন, লাভ পাচ্ছেন,
আগামী দিনে ওয়েলকামলি সেই ধরনের আগ্রহ তৈরি হবে কৃষকদের মধ্যে। ভারত সরকার যে কৃষি যেই সুযোগ সুবিধা দিতে আছে এটি আমরা পাই। তো গত বছর যে ধান নষ্ট হয়েছে এটা আমরা 5,000 করে পাইছি, আমি পেয়েছি, আবার আমার আশপাশে যারা আছে প্রায়জনও পাইছে। আমরা সেক্টর অফিস থেকে সার, ওষুধ, বিভিন্ন কিছু সুযোগ সুবিধা পাই, বীজ দান হইতে সব কিছু। এগুলো পাওয়ার জন্য আমরা যেটি সুযোগ সুবিধা পাই সেই জন্য আমাদের ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ভারত সরকার এবং ত্রিপুরা সরকার আমাদেরকে যেভাবে সাহায্য করছে, আমি কৃষি সম্মানী ভাতা পাই এবং কৃষকের বিভিন্ন স্কিমগুলো আমি সুযোগ সুবিধা থেকে আমি পাই। যে জীবনবোধ বানাইতে লাগবো এটা আমরা লাড়তে লাগবো, আমরা আগে থেকে মিলিয়ে লইছি, কারণ ওটা দনের পরে প্রত্যেকবার দেওয়ার পরে এটা লাল ব্যাপারটা এমন না। সিলেকশন নেবেন এটা তখন ইনকাম খাওয়া দিলে আমরা সঠিকভাবে করতে পারি। ওনারা কিভাবে আগামী দিনে উন্নত চাষবাসের লক্ষ্যে ওনারা অগ্রসর হবেন, উন্নত কি সব কি ধানের জাত, উন্নত কি সবজির জাত আছেন, কিভাবে ওনারা বীজতলা তৈরি করবেন, ধানের বীজতলা কিভাবে তৈরি করবেন, সবজির বীজতলা ওনারা কিভাবে বৈজ্ঞানিক প্রথার মাধ্যমে তৈরি করবেন। জৈব চাষ নিয়েও আজকে বিশদ আলোচনা হয়েছে এবং জৈব চাষের অংশ হিসাবে এবং প্রাকৃতিক চাষের অংশ হিসাবে আজকে আমরা এখানে একটি ডেমনস্ট্রেশন আমরা দেখাচ্ছি। আমাদের এখানে আজকে একটা সভা হয়েছিল, এখানে অনেক আধিকারিকরা আসছিল, এসে আমরা অনেক কিছু প্রশিক্ষণ দিয়েছি কিভাবে আমরা উন্নত করতে পারি কৃষিকাজে, মাছ হইতে মানে পর্যন্ত এই পশুপালন হইতে, তারপরে ধান চাষ হইতে, সব দিকে। আমি কিন্তু অরিজিনালি একজন ফুল চাষি, ভাগে ভাগে একটু সবজিও করি, ঠিক আছে। তো তারা থেকে অনেক কিছু আজকে শিখলাম। রয়েছেন যাতে একটা বার্তা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সুফল যাতে পৌঁছে দেওয়া যায় কৃষকদের কাছে এবং উৎপাদনশীলতা বাড়িয়ে কৃষকদের আয় বৃদ্ধি করা, এটা মূল উদ্দেশ্য। প্রতিদিন আমাদের রাজ্যে মিটিং 29 তারিখ থেকে হচ্ছে 72টা, মিনিমাম 72 মিটিং। আমাদের টার্গেট ছিল 864 মিটিং। এই 864 থেকে বেড়ে হয়েছে এখন 873 হয়ে গেছে। সবাই বলছে না আমাদের কেন লাগবে, আমাদের কেন লাগবে। আমরা কমপক্ষে একটা ডিস্ট্রিক্টে 108টা কমপক্ষে মত বিনিময় করেছি। এর মধ্যে আমরা পৌঁছে গেছি 1,95,263 জন কৃষকের কাছে আমরা পৌঁছে গেছি। সৃজনশীলতা ও শিশুদের বিনোদনের ক্ষেত্রে পুতুলের জুড়ি মেলা ভার, আর এই পুতুলের প্রতি শিশুদের আকর্ষণ দুর্নিবার। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের সহায়তায় পুতুল ও খেলনা তৈরির প্রশিক্ষণের আয়োজন করেছে আগরতলার হস্তশিল্প সেবা কেন্দ্র। সৃজনশীলতা ও শিশুদের বিনোদনের ক্ষেত্রে পুতুলের জুড়ি মেলা ভার। অনেকে মনে করেন কিছু না বলেও অনেক কিছু বলে দেয় নির্বাক নির্জীব পুতুল। এদিকে খেলনার প্রতিও শিশুদের আকর্ষণ যুগ যুগান্তরের। সেই ভাবনাকে মাথায় রেখে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ গ্রহণ করেছে হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলা। ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের সহায়তায় সিপাহীজলা জেলার দক্ষিণ চোরেলামে সদ্য সমাপ্ত হয়েছে প্রথমবারের মতো আয়োজিত হওয়া 1 মাসব্যাপী পুতুল ও খেলনা তৈরির প্রশিক্ষণ। এতে অংশ নিয়ে নিজেদেরকে আত্মনির্ভর করে গড়ে তুলতে আত্মবিশ্বাসী এলাকার মহিলারা। পড়াশোনা কমপ্লিট করার পর মানে আমরা স্বনির্ভর হব কি নিয়ে তার আমরা নিশ্চিত করতে পারছি না। তার জন্য আমরা চাচ্ছি যে এরকম কিছু করে হ্যান্ডিক্রাফটস করে আমরা ভবিষ্যতে আমরা নিজেরা স্বনির্ভর হব, যাতে আমি এটা শিখে আমি 2টা পয়সা ইনকাম করে বাচ্চাদের বা নিজের একটা মেটাতে পারি। তার জন্য এখানে আসা আমার। আমি যে এটা শিখে একটু ইনকাম করে সংসারে সাহায্য করতে চাই।
মল্লিকা দেববর্মা ও সিদ্ধার্থ রায় নামের দুজন প্রশিক্ষক 1 মাসব্যাপী চলা এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ প্রদান করেছেন। অংশ নেওয়া মহিলাদের উৎপাদিত এই পুতুল ও খেলনা কোথায় কিভাবে বিপণনের ব্যবস্থা হতে পারে তারও একটি পরিকল্পনার রূপরেখা সম্পর্কে অবহিত করেছেন হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার সহকারী অধিকর্তা পম্পা কর্মকার। तो यहाँ पे हम लोग ये जो ट्रेडिशनल डॉल्स हैं उसको हम लोग इन लोगों को सिखा रहे हैं ताकि ये लोग नए टेक्निक से ये लोग कुछ डेवलप कर सके अपने लिए। इसमें ये डॉल जो है यहाँ का ट्रेडिशनल है, इसमें कुछ ज़्यादा नहीं, पर क्या है कि जो वेस्टेज फैब्रिक्स हैं उससे ये लोग डॉल डेवलप कर देंगे और इसके जो रॉ मटेरियल्स हैं लोकली मार्केट में ईजिली अवेलेबल मिल जाते हैं। तो इनको नए टेक्निक से ये कराना था ताकि ये लोग खुद से कुछ अपना इनकम जनरेट कर सके। বিভিন্ন জেলাভিত্তিক গান্ধী শিল্প বাজার ডিস্ট্রিক্ট ন্যাশনাল লেভেল আয়োজন করে থাকি, ওখানে ওরা পার্টিসিপেট করতে পারে। এছাড়া আমরা রিসেন্ট কিছুদিন আগে রিলায়েন্সের কোম্পানির সাথে টাই আপ করেছি। ওরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া বিভিন্ন বাইরেও ওরা ইন্টারন্যাশনাল স্টোরও খুলতে চলছে এবং ইন্ডিয়াতেও অনেকগুলি মাল্টি স্টোর খুলবে। এটা ওদের সাথেও আমরা ওদেরকে লিঙ্কেজ করে দিতে পারি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হলো আজ। গুর্খাবস্তির নেহেরু কমপ্লেক্সে পর্ষদের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তালিকা প্রকাশ করেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী। উপস্থিত ছিলেন সচিব ডক্টর দুলাল দে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছে PM কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের জয়দীপ রুদ্রপাল। আর মাধ্যমিকে প্রথম হয়েছে বিলুনিয়া বিদ্যাপীঠের অন্তরিক্ষ পাল। এবারের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে এ সংবাদ জানিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। নেহেরু কমপ্লেক্সস্থিত পর্ষদ কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এবার মাধ্যমিকে 25 জন ছাত্রছাত্রী এবং উচ্চতর মাধ্যমিকে 20 জন ছাত্রছাত্রী সেরা 10-এ স্থান করে নিয়েছে। দ্বাদশের রেজাল্টেতে ফার্স্ট 10 পজিশনস ওরা মোট পেয়েছে 20 স্টুডেন্টস। ফার্স্ট হয়েছে একজন, ওর নাম হচ্ছে জয়দীপ রুদ্রপাল, PMC কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র, আগরতলা। এটা খুব দারুণ। মাধ্যমিকে 25 জন ফার্স্ট 10 পজিশনস। প্রথম হয়েছে বিলুনিয়া বিদ্যাপীঠ HS স্কুলের স্টুডেন্ট অন্তরিক্ষ পাল। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কলা বিভাগের ছাত্র জয়দীপ রুদ্রপালের প্রাপ্ত নম্বর 493। চরম দারিদ্রতার সাথে লড়াই করে সে আজ তার লক্ষ্যে পৌঁছেছে। আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা সহায়তা করেছে এবং আমার 2 জন প্রাইভেট টিউটর ছিল। আমি এদের সহায়তায় তত্ত্বাবধানে আমি স্কোর করতে সফল। ম্যাম এখন পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করে প্রফেসর হতে চাই। কামিনী কুমার স্কুলের কলা বিভাগের অপর ছাত্র তাপস দে 488 নম্বর পেয়ে পঞ্চম স্থান দখল করেছে। সে তার এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে। এই স্কুলের আরও 2 শিক্ষার্থী মুন্নি বেগম 485 নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে। করণ কর্মকার 484 নম্বর পেয়ে নবম স্থান দখল করেছে। এরাও কলা বিভাগের শিক্ষার্থী। রেজাল্ট তো ম্যাম খুশি লাগছে, কারণ 5th হয়েছি আমি। আমার সাফল্যের পেছনে আমাদের স্কুলের খুব অবদান রয়েছে, কারণ আমাদের স্কুলে যে টিচাররা আছে সবাই খুব ভালো পড়ায়। ভবিষ্যতে তো ম্যাম লেকচারার হতে চাই কলেজে। অনেক স্যার ম্যাম অনেক ভালো করে গাইড করেছে আমাকে, অনেকগুলো বই দিয়েও সাহায্য করেছে। তারপর তারা সবসময় বলেছে যে তো যদি কোনো কিছু লাগে আমাদেরকে ফোন করিস। হেড স্যার অনেক ভালোবাসা দিয়েছে, অনেক গাইড দিয়েছে। প্রাইভেট টিউটর একজন ছিল, দাদা আমাকে পয়সা না দিয়ে প্রচণ্ডভাবে খুব সাহায্য করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন, অদম্য ইচ্ছার শক্তি, পঠন পাঠনের প্রতি তাদের আগ্রহই আজ তাদের এই স্থানে পৌঁছে দিয়েছে। ওদের প্রত্যেকেরই আমরা যদি ফ্যামিলি লাইফ দেখি, এদের তেমন কোনো ফিনান্সিয়ালি সাউন্ড না, তবে তাদের অদম্য ইচ্ছাশক্তি এবং পড়াশোনার প্রতি আগ্রহ, এবং সেই আগ্রহ সৃষ্টির পেছনে হচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং এই বিদ্যালয়ের যে SMC কমিটির এই যে ছাত্রছাত্রীদের ভালো ফলাফল, এটা আগামী দিনেও আমরা ধরে রাখবো আশা করছি। আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।